দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইরান যুদ্ধে বিপুল খরচের ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের। অভিযানের প্রথম 18 দিনেই $23 বিলিয়ন বেশি খরচ ওয়াশিংটনের। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বোমা যৌথ বাহিনী। দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। তেহরানে পরমাণু হামলার শঙ্কায় জাতিসংঘের প্রস্তুতি। ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ ইসরায়েলি পার্লামেন্টে। তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ইরান যুদ্ধে বিপুল খরচের ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে প্রথম 18 দিনেই $23 বিলিয়ন বেশি খরচ হয়েছে ওয়াশিংটনের। এর মধ্যে 31 দিন অতিবাহিত হওয়ায় এই খরচের পরিমাণ আরও অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। তেলের দাম বাড়ায় দেশটির অর্থনীতিতেও চাপ বেড়েছে। 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন, তা চলছে এক মাস পরেও। অপারেশন এপিক ফিউরির জন্য ইরাক যুদ্ধের পর এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের পেছনে কারি অর্থ খরচ হচ্ছে দেশটির। ইরানের পাল্টা হামলায়ও এরই মধ্যে ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলারের। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। 18 দিন পর যা ছিল $23 বিলিয়নের বেশি। এখন 31 দিন পর খরচের পরিমাণ আরও অনেক বেড়েছে বলেই মত বিশ্লেষকদের। যুদ্ধের জেরে দেশটিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। 1 গ্যালন পেট্রোলের দাম এখন $3.99, যা যুদ্ধের আগে অন্তত $1 কম ছিল। চলমান যুদ্ধের এই বিপুল ব্যয় মেটাতে আরব রাষ্ট্রগুলো দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার সহ মিত্রদের কাছে চাইবেন বিপুল অর্থ, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান ট্রাম্প নিজেই তার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। আমি মনে করি এমন একটি বিষয় জানিয়ে প্রেসিডেন্ট যথেষ্ট আগ্রহী। এই বিষয়ে তার আগে আমি কিছু বলতে চাই না, তবে অবশ্যই যুদ্ধের খরচ মেটাতে আরব রাষ্ট্রগুলো থেকে অর্থ চাওয়া এমন একটি ধারণা যা তার মাথায় আছে। তার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে পাবেন। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এরই মধ্যে কংগ্রেসের কাছেও অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে পেন্টাগন। এর আগে 1990 সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রকে $54 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল মিত্ররা, যা বর্তমানে $134 বিলিয়ন সমপরিমাণ। তবে সে যুদ্ধে মিত্ররা সরাসরি অংশ নিলেও ইরান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া জড়ায়নি কোনো পক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলাবারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় 8 জন নিহত হয়েছেন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। আর দাগানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন, 9টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগই টার্গেটই ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ।
ইরাকের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় ধ্বংস হয়েছে একটি সামরিক বিমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, বাগদাদের কাছাকাছি অবস্থিত মোহাম্মদ আল্লাহ এয়ারবেজে হামলা হয়েছে। এতে আন্তোনভ 132 বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে গত একদিনে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 19টি হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনীও। দুবাই বন্দরে হামলার শিকার হয়েছে কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার এল সালমি। আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে, হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি, তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রুর সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। তেহরানে চালানো হতে পারে পারমাণবিক হামলা, সেই শঙ্কায় পরবর্তী প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন অভিযোগ তুলে ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া জাতিসংঘ কর্মকর্তার সেই পোস্ট ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে। দাবি, মানবতা বিরোধী এই চক্রান্ত ফাঁস করতেই দীর্ঘ এক যুগের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন শীর্ষ ইরানি এই কূটনীতিক। প্রায় 1 কোটি মানুষের শহর তেহরান, অবস্থান মধ্যপ্রাচ্যে হলেও গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাজধানী প্যারিস, বার্লিন অথবা রোমের মতোই এর কর্মব্যস্ততা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ঘিরে বেশ কয়েকদিন ধরেই হামলায় অনেকটা বিপর্যস্ত এই নগরী। এরই মধ্যে এবার দেখা দিয়েছে পারমাণবিক হামলার শঙ্কা। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা, যেখানে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। দাবি করেন, বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ওই কূটনীতিক। প্রায় 12 বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। মুহূর্তেই সাড়া ফেলে তার এমন পোস্টে শীর্ষ ওই কূটনীতিক জাতিসংঘের বর্তমান কার্যক্রমে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, এই তথ্য ফাঁস করার জন্যই নিজের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন মোহাম্মদ সাফা। যুদ্ধ শুরুর পর দফায় দফায় ইরানে বহু সামরিক ও পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। নির্বিচারে টার্গেট হয়েছে স্কুল, বহু নিরীহ শিশু। এরপরও অনেকটা নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে জাতিসংঘকে। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন এখন রূপ নিয়েছে সাগর পথ দখলের যুদ্ধে। গায়ের জোর কাজে লাগিয়ে সবাই এখন ব্যস্ত পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথগুলো বন্ধ করতে। হরমুজের পর শঙ্কা তৈরি হয়েছে বাব এল মানদের প্রণালী ঘিরে। বিশ্বের মহাব্যস্ততম নৌরুটটির নিয়ন্ত্রণ বলতে গেলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হৌথি বিদ্রোহীদের কাছে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নৌপথটি বন্ধ হলেও মুখ থুবড়ে পড়বে বিশ্ব বাণিজ্য। উত্তাল জলপথ, বিপজ্জনক আবহাওয়া, সেই সাথে শক্তিশালী স্রোত। গুরুতর এসব কারণে গেট অফ টিয়ার্স বা অশ্রুর দরজা নামে ডাকা হয় আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল বাব এল মানদেব প্রণালীকে। সুয়েজ খাল ও লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এই প্রণালী। মাত্র 20 মাইল চওড়া এই সরু জলপথটি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্যের প্রধান গেটওয়ে। এর পাশেই অবস্থান ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। বিশ্বের মোট তেলের প্রায় 12% চলাচল করে বাব এল মানদেব দিয়ে। এর পাশাপাশি সুয়েজ খালমুখী বিপুল বাণিজ্যিক জাহাজেরও অন্যতম প্রধান পথ এই প্রণালী। চলমান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই বাণিজ্য পথটি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে হুতি বিদ্রোহীরা। বিশেষজ্ঞদের দাবি, এমনটা হলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।
পুরো বিশ্ব অর্থাৎ বাণিজ্যযোগ্য পণ্যের পুরো বিশ্বই প্রভাবিত হচ্ছে। নানা ধরনের ব্যাঘাতে পরিবহন খরচ বাড়ছে, তেল গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির ক্ষেত্রেও মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। যে কোনো ব্যবসা পরিচালনার খরচ, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে চাকরি হারানোর শঙ্কা রয়েছে। আমরা অর্থনৈতিক মন্দার দ্বারপ্রান্তে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 2023 থেকে 2025 সালের মধ্যে হুতিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে বিশ্ব বাণিজ্যের প্রায় 10% তেল এবং 20% কন্টেইনারবাহী জাহাজের যাতায়াত ব্যাহত হয়। বর্তমান যুদ্ধের জেরে তেলের দাম যেখানে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, সেখানে নতুন কোনো অবরোধ বিশ্ববাজারে আরও অস্থিরতা সৃষ্টি করবে। এদিকে ইরানের সিদ্ধান্তে প্রায় 1 মাস ধরে কার্যত বন্ধ বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী, যেটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বলে বিবেচনা করা হয়। পৃথিবীর মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয় এই পথ দিয়ে প্রতিদিন, যা গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমানকে নিজেদের বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্য যাচ্ছিল মার্কিন এই সামরিক যানটি। পথে যাত্রা বিরতির জন্য যেটির ইতালির সিসিলিতে অবস্থিত সিগনেলা বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল, তবে ইতালির সামরিক বাহিনীর সাথে যোগাযোগ না করেই অবতরণের অনুমতি চাওয়ায় তা প্রত্যাখ্যান করে দেশটি। দুদেশের চুক্তি অনুযায়ী এই যোগাযোগ বাধ্যতামূলক। ইতালির বিরোধী দলগুলো সরকারকে এই সংঘাত থেকে দূরে থাকার দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও জানিয়েছেন, ঘাঁটি ব্যবহারের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন নেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে টোল বসানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের একটি কমিটি। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। জানায়, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ পারাপার পরিচালনায় ইরান সরকারের জন্য একাধিক বিধিবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে প্রস্তাবিত বিলে, যার মধ্যে ট্রানজিট ফি রয়েছে, আর এটি পরিশোধ করতে হবে ইরানের মুদ্রায়। এছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ চলাচল বন্ধের কথাও বলা হয়েছে বিলে। এই বিল এখন পার্লামেন্টে ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে, পরে গার্ডিয়ান কাউন্সিল পর্যালোচনা করে প্রেসিডেন্টের কাছে পাঠাবে, আর প্রেসিডেন্ট সই করলেই আইনে পরিণত হবে। আবারও স্রোতের বিপরীতে দাঁড়ালো স্পেন। স্পষ্ট জানিয়ে দিল, ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কেন বারবার বিরোধী অবস্থান নিচ্ছে মাদ্রিদ? প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট করেছেন, ইরাক যুদ্ধের বিভীষিকা ফিরিয়ে আনতে চান না তিনি, তাই দূরে থাকতে চান মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরুর মাত্র কয়েকদিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুদ্ধ নিয়ে অবস্থান জানান মাত্র 4 শব্দে, নো টু দ্য ওয়ার। পরের বাক্যেই মনে করিয়ে দেন, বিশ্ব, ইউরোপ এবং স্পেন এমন পরিস্থিতিতে আগেও দাঁড়িয়েছিল। মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে স্পেনকেও জড়িয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র। 23 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনারের নেতৃত্বে ইরাক যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল স্পেন। দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভ উপেক্ষা করেই সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। পরবর্তীতে দেখা গেছে, সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে ইরাকে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা আরও অস্থিতিশীল করেছে মধ্যপ্রাচ্যকে, উস্কে দিয়েছে সন্ত্রাসবাদকে, আরও অনিরাপদ করেছে ইউরোপকে, যার কুফল ভোগ করতে হয়েছে স্পেনকেও। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সম্পৃক্ততার দায়ে জঙ্গিদের ক্ষোভের শিকার হয় মাদ্রিদ। 2004 সালে ট্রেনে বোমা হামলায় প্রাণ যায় 191 জনের, আহত হয় প্রায় 2000। ওই ঘটনার পর হোসে মারিয়া প্রশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ পৌঁছায় তুঙ্গে। সানচেজের নো টু ওয়ার বার্তা সেই পুরনো স্মৃতিকেই সামনে আনছে, যেখানে ইরাক যুদ্ধকে দেখা হয় একটি ব্যর্থ ও বিতর্কিত অধ্যায় হিসেবে। সরকারের কৌশলগত ও নৈতিক ব্যর্থতা জন্ম দেয় জাতীয় ট্রমার, তাই সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ বর্তমান স্প্যানিশ সরকার। ইরান যুদ্ধের শুরুতেই জানিয়ে দিয়েছে, তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সমালোচনা আর বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকির তোয়াক্কা না করে এবার আকাশসীমা ব্যবহারেও দিয়েছে নিষেধাজ্ঞা।
শুরু থেকেই বলেছিলাম ইরান যুদ্ধের জন্য আমাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেব না। মার্কিন সরকারকে স্পষ্ট করেছি, ঘাঁটির পাশাপাশি আমাদের আকাশ সীমাও ব্যবহার করতে দেব না। ইরাক যুদ্ধের সময় 90% মানুষ বিরোধিতা করলেও তা উপেক্ষা করেছিলেন হোসে মারিয়া। সে ভুল থেকে শিক্ষা নিয়ে এবার জনমতের প্রতি শ্রদ্ধাশীল পেদ্রো সানচেজ। এর আগেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিলেন সানচেজ। জরিপ বলছে এমন সিদ্ধান্তের পর তার জনপ্রিয়তা বেড়েছিল কয়েক পয়েন্ট। তাই সানচেজের এবারের যুদ্ধবিরোধী অবস্থান আগামী বছর নির্বাচনে এগিয়ে রাখতে পারে তাকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের সর্বোচ্চ সাজা দেওয়ার নতুন বন্দোবস্ত করল ইসরায়েল। প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্তদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। ইসরায়েলদের মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে না হলেও ফিলিস্তিনিদের জন্য এমন বিধানের তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা বলছেন ডানপন্থী মিত্রদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও ফিলিস্তিনিদের হত্যার নতুন পরিকল্পনা করল ইসরায়েল। নেসেটে নতুন আইন পাশ করে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিতর্কিত এক আইন পাশ হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। বিলটি অনুযায়ী প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হবে ফিলিস্তিনিদের। এ আইনের আওতায় দখলকৃত পশ্চিম তীরের সামরিক আদালত কার্যকর করবে রায়। সাজা ঘোষণার 90 দিনের মধ্যেই কার্যকরের কথাও বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হবে আলাদা কারাগারে। বাইরের কারোর সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ থাকবে। দেখা করতে পারবেন শুধু অনুমতিপ্রাপ্তরা। এমনকি আইনজীবীদের সাথেও যোগাযোগ হবে ভিডিও কলে। আইনটির অন্যতম উদ্যোক্তা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এটিকে ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন। আইনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে প্রাণ কেড়ে নেবে ইসরায়েল রাষ্ট্র তার প্রাণ কেড়ে নেবে। এই ন্যায় বিচার দৃশ্যমান ও বাস্তবায়িত হওয়া প্রয়োজন। তবে ইসরায়েলের এই আইনের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ এটি আইন বৈষম্যমূলক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খোদ ইসরায়েলেও নতুন আইনের বিরোধিতা করছে কেউ কেউ। আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিলের কথাও জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। এই আইনকে ফিলিস্তিনিদের ভয় দেখানোর ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের গণহত্যার আরেকটি পরিকল্পনা বলে সমালোচনা করেছেন মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব। যদিও ইসরায়েলের নতুন আইনের প্রতি যথারীতি সমর্থন জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সৌদি আরবে উপস্থিত হয়েছেন কাতার ও জর্ডানের শীর্ষ নেতারা। সোমবার জেদ্দায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠকে ইরানকে ঘিরে চলমান সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন 3 দেশের নেতারা। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে মার্কিন উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ সময় সামাজিক মাধ্যম এক্সে জাহাজটির একটি ছবি প্রকাশ করে তারা। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নিতে জাপান থেকে চলতি মাসে রওনা দেয় উভচর নৌযানটি। এই বহরে প্রায় 2500 মেরিন সেনা রয়েছে। লেবাননে প্রাণ হারালেন জাতিসংঘের আরও 2 জন শান্তিরক্ষী। গাড়ি বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। এক বিবৃতিতে লেবাননে জাতিসংঘের বাহিনী UNIFIL জানিয়েছে অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে ধ্বংস হয়েছে শান্তিরক্ষীদের গাড়িটি। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন শান্তিরক্ষী, আর তাদের মধ্যে একজনের অবস্থাই সংকটাপন্ন। এর আগে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এক শান্তিরক্ষী। গুরুতর আহত হন আরও একজন। 2 দিনে হতাহতদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় তাদের প্রাণ যায়। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে 3 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে এবং
একজনের পরিচয় এখনও অজানা। এ সময় আরও 2 সেনা আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থাই আশঙ্কাজনক। মার্চের শুরুতে লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ। এই সময় এখন পর্যন্ত 10 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের অবরোধ থাকা সত্ত্বেও কিউবায় পৌঁছেছে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার। সোমবার 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি নিয়ে কিউবার মাতানজাস বন্দরে পৌঁছায় ট্যাঙ্কারটি। 8 মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোরস্ক বন্দর ছেড়ে আসে আনাতোলি কোলোদকিন নামের ট্যাঙ্কারটি। ট্র্যাকিং ডেটা অনুযায়ী এখন কিউবার মাতানজাস বন্দরে তেল খালাসের অপেক্ষায় রয়েছে নৌযানটি। যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়ার। গেল 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে করে জ্বালানি সংকটে পড়ে কিউবা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান ও আফগানিস্তান। 2 দেশে প্রাণহানির শিকার অন্তত 45 জন, আহত আরও 74 জন। গত 5 দিনে টানা ভারী বৃষ্টিতে 2 দেশের সীমান্তবর্তী এলাকাগুলোয় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ঘরবাড়ির ছাদ দেয়াল ধসে পড়ে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 14 জনই শিশু। এই ঘটনায় আরও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 130টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 1100-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় এখনও বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে বন্যার ঝুঁকি রয়ে গেছে। এই ছিল যমুনা আইডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।